আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের পাক ভারত উপমহাদেশের দুটো চিরপ্রতিদ্বন্দ্বী এবং যারা একে অপরকে শত্রু রাষ্ট্র হিসেবে মনে করে ভারত এবং পাকিস্তান, তাদের মধ্যে সীমান্তে গোলাগুলি চলছে বৃহত্তর পরিসরে। ভারত অধ্যুষিত যে জম্মু এবং কাশ্মীর রয়েছে, তো সেই কাশ্মীরের একটা গ্রাম পাহেলগাম গ্রাম পর্যটন এলাকা, সেখানে অতি সম্প্রতি সন্ত্রাসীদের হাতে প্রায় ৩০ জনের মতো পর্যটক নিহত হয়েছেন খুব নির্মমভাবে। এবং এই ঘটনার জন্য ভারত স্পষ্টতই পাকিস্তানকে দায়ী করছে এবং পাকিস্তান বরাবরের মতো এটা দায় অস্বীকার করছে এবং এটি নিয়ে এখন কাশ্মীর সীমান্তে, অর্থাৎ জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং ভারত অধ্যুষিত কাশ্মীর, এই সীমান্তে গোলাগুলি হচ্ছে প্রতিদিন গোলাগুলি হচ্ছে এবং ভয়াবহ গোলাগুলি হচ্ছে। এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, যুদ্ধে রূপান্তরিত করার জন্য যে বেসামরিক উদ্যোগগুলো, সেগুলো মোটামুটি চূড়ান্ত করা হয়ে গেছে। দুই দেশের রাষ্ট্রদূত পর্যায়ে বাকযুদ্ধ চলছে। পাকিস্তান তাদের দেশে অবস্থিত ভারতীয় যে দূতাবাস আছে, সেখান থেকে বেশিরভাগ কর্মীকে ফেরত পাঠিয়েছে। এখন মাত্র ৩০ জনকে সেখানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। একই অবস্থা দিল্লিতে যে পাকিস্তান দূতাবাস রয়েছে, সেখানেও ভারত একই ব্যবস্থা নিয়েছে। ভারত ইতিমধ্যে দুটো গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করেছে। এর মধ্যে ১৯৬০ সালে করা পানি চুক্তি, অভিন্ন পানি বন্টন যে চুক্তি, সিন্ধু নদীর যে ৬টি শাখা নদী রয়েছে, যার ৩টি পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত এবং পাকিস্তানের ভিতর দিয়ে যে নদীগুলো প্রবাহিত, সেই নদীগুলোর যে উৎসমূল থেকে যে ধারা পাকিস্তানে প্রবাহিত এবং সেই পানি যেটা ভারতে যাচ্ছে, সেটার উপর ভারত যেন তার ন্যায্য হিস্সা পায়। সেটার জন্য আবার বাকি যে ৩টি নদী, যেটার উৎস মূল হলো পাকিস্তানে, আবার সেটা মাঝপথে এসে ভারতে ঢুকে গিয়ে আবার ৩টা নদী পাকিস্তানে ঢুকেছে। তো এরকম মোট ৬টি নদী, যার উৎসমূল কিন্তু পাকিস্তানে, এবং সবগুলো পাহাড়ি খরস্রোতা নদী। তো এই নদীগুলোর পানির চুক্তিকে, মানে পানির প্রবাহকে ন্যায্যতার ভিত্তিতে রাখার জন্য একটা চুক্তি হয়েছিল ১৯৬০ সনে আইয়ুব খান এবং পণ্ডিত জওহরলাল নেহরুর মধ্যে, এবং এটাকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচাইতে সুরক্ষিত চুক্তি। এই কারণ হলো এই চুক্তির গ্যারান্টি ক্লজে বিশ্বব্যাংকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অর্থাৎ যদি কোনো পক্ষ এই চুক্তি না মানে, তাহলে বিশ্ব ব্যাংক চাপ প্রয়োগ করবে এবং বিশ্ব ব্যাংকের সমস্ত ফান্ডিং ওই দেশে বন্ধ হয়ে যাবে। তো এখন যেহেতু ভারত এটি একতরফাভাবে বাতিল করেছে, ফলে বিশ্ব ব্যাংকের যে খড়গ, এটি ভারতের উপর নিপতিত হবে। ২ নম্বরে আর একটা চুক্তি হয়েছিল সিমলা চুক্তি। সিমলা চুক্তিটা ছিল অনেকগুলো চুক্তির সমন্বয়। ১৯৭৩ সালে এই চুক্তিটি যখন হয় জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে ভারত সরকারের, তো সেই চুক্তিতেও আসলে যে জুলফিকার আলী ভুট্টো, তখন বেনজির ভুট্টো খুব ছোট, তিনি সেইখানে উপস্থিত ছিলেন। তো সেই চুক্তিতে পাকিস্তানের যে মুন্সিয়ানা, সেই মুন্সিয়ানার কারণে এখানে এমন কতগুলো শর্ত ছিল, যে শর্তগুলো ভারতের জন্য অনেকটা অবমাননাকর ছিল, কিন্তু তারপরে ভারত এটা করতে বাধ্য হয়েছিল। এবং এই কারণে যে ওখানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সম্ভবত লাল বাহাদুর শাস্ত্রী, তো তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এই চুক্তি করার সময়। এখন সেই সিমলা চুক্তি, সেটাও বাতিল করেছে একতরফাভাবে ভারত। এবং এই দুটো চুক্তির বাতিলের পাশাপাশি কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে, একইভাবে পাকিস্তানের বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে, এবং পাকিস্তানের যে আকাশপথ, এটি ভারতের জন্য নিষিদ্ধ করেছে। এবং আপনি জানেন যে পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভারতের আকাশপথ ব্যবহার না করেও
সারা দুনিয়ার সঙ্গে পাকিস্তান যোগাযোগ রাখতে পারে, কিন্তু পাকিস্তানের আকাশপথ যদি ভারত ব্যবহার না করে তাকে অনেকগুলো দেশ ঘুরে আসতে হয়, এবং এর প্রথম বলি হয়েছেন মিস্টার নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে সফরে ছিলেন, এবং যখন এই ধরনের নিষেধাজ্ঞা পাকিস্তান দেয় যে তাদের অর্থাৎ ভারতের কোনো বিমান পাকিস্তান হয়ে যেতে পারবে না, তখন নরেন্দ্র মোদীকে বহু দেশ বহু এলাকা ঘুরে তারপর যেতে হয়েছে। এবং এটি যদি 1 মাস মানে থাকে, বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি মাসে, মানে জেট ফুয়েল বাবদ ভারতের এভিয়েশন খাতে অতিরিক্ত খরচ হবে। এবং ভারতের যে এখন পরিবহন খরচ, আকাশপথে পরিবহন খরচ, এটি দ্বিগুণের চাইতে বেশি হয়ে যাবে, যা ভারত সামাল দিতে পারবে না। তো এইরকম বেসামরিক খাতে, কূটনৈতিক খাতে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধকে সামরিক খাতে নেয়ার জন্য নরেন্দ্র মোদী এবং তার গদি মিডিয়া এবং একই সঙ্গে ভারতের যে উন্মত্ত জনতা, তারা রীতিমতো মাঠে নেমেছে, আন্দোলন শুরু করেছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী রীতিমতো না করে দিয়েছে যে তারা এই যুদ্ধ করতে পারবে না। এর কারণ হলো কোভিড, অর্থাৎ এই করোনার সময় থেকে এ পর্যন্ত ভারতের মিলিটারিতে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি। ফলে ভারতের যে শক্তিমত্তা দরকার সামরিক বাহিনীতে, তার চেয়ে 1.5 থেকে 2 লাখ সৈন্য ঘাটতি রয়েছে। কিন্তু পাকিস্তান কিন্তু তার সামরিক বাজেট কমায়নি। 2 নম্বর হলো যে এ যাবৎকালে এই সেই কোভিড থেকে এ পর্যন্ত তাদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, ট্যাঙ্কগুলো রয়েছে, এগুলো মহড়ার জন্য তারা ব্যবহার করেনি। ফলে প্রায় সব কিছুই অকেজো রয়েছে। ভারত এই অর্থগুলো অন্য খাতে ব্যয় করেছে। ফলে ইতিমধ্যে যে জিনিসটা দেখা গেছে যে এই যুদ্ধের মহড়া স্বরূপ যে ভারতীয় ফাইটার প্লেনগুলো, রাশিয়ার নির্মিত যে ফাইটার প্লেনগুলো, এগুলো মহড়া দিতে গিয়ে তারা বিভিন্ন জায়গাতে বিধ্বস্ত হচ্ছে, এবং এরকম একটা খুবই পাওয়ারফুল বিমান, তো সেই বিমান কি করলো, আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে বসলো। এবং এটি নিয়ে পুরো ভারত তোলপাড় যে যারা একটি বিমান চালাতে পারে না, সেই বিমান দিয়ে কি আক্রমণ করবে। এর আগে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হলো, তখন ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর নাম করে একটা ফাইটার প্লেন সেখানে পাঠিয়েছিল। তো সেই প্লেন পাকিস্তানের মাটিতে বিধ্বস্ত হয়। তারপরে প্যারাশুটে করে যখন সেই পাইলট সেখানে নামে, তখন একজন শিখ পাইলট, তো তাকে পাকিস্তানিরা ধরে, প্রথম মারধর করে, পরে যখন পরিচয় পায় তখন মারধর বন্ধ করে। এবং তারা পাকিস্তান আর্মির অধীনে সেই লোক ছিলেন, এবং তার অনেক লম্বা মোজ ছিল। তো পাকিস্তানের লোকজন তাকে খুব আদর যত্ন করেছে, কিন্তু যাওয়ার সময় মোজগুলো কেটে দিয়েছে আর কি, লম্বা মোজ ছিল। তো এটা নিয়ে এখন পর্যন্ত হাসাহাসি হয়। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তান সামরিক বাহিনীর যিনি সেনাপ্রধান, তিনি একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং পুরো পাকিস্তান না খেয়ে মরে যাবো, রক্ত দেব, কিন্তু কোনো অবস্থাতেই এই ভারতকে একটু ছাড় নয়। বিলাওয়াল ভুট্টো, যিনি এখন বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে সিন্ধু নদী দিয়ে পানি আসবে, নচেত ভারতের জনগণের বা ভারতীয়দের রক্ত আসবে। এর চেয়ে আর কোনো কঠিন কথা হতে পারে না। তো এখন ভারত কি যুদ্ধ করবে বা যুদ্ধ করার ক্ষমতা রাখে কিনা, এটা নিয়ে আমরা কিছু বলার আগেই ভারতের যে সামরিক বিশেষজ্ঞ রয়েছে তারা নানা রকম কথাবার্তা বলছেন, এবং সাবেক জেনারেলরা রেগে মেগে একেবারে রীতিমতো নরেন্দ্র মোদীর 14 গোষ্ঠী উদ্ধার করছেন যে এই অসম যুদ্ধ, এখানে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গেলে মার খেতে হবে। কিন্তু এই ঘটনা কিন্তু আগে হতো না। এই কোভিডের আগে, অর্থাৎ 2021 সনের আগে ভারতীয় সাবেক জেনারেলরা এই সবসময় ভারতকে উদ্বুদ্ধ করতো যে তোমরা যুদ্ধ করো, কিন্তু এখন সেটা উল্টো হয়ে গেছে। তো এরকম একটা যুদ্ধ অবস্থা যখন ভারতের সাথে পাকিস্তানের সাথে চলছে, তারই প্রাথমিক প্রস্তুতি হিসেবে সীমান্তে স্থল যুদ্ধ গোলাগুলি হচ্ছে প্রতিদিনই। এবং সেই গোলাগুলি তো বাংলাদেশের বিএসএফের সাথে বাংলাদেশের বিজিবির সাথে ভারতের বিএসএফের না, ওখানে যে গোলাগুলি, সেখানে পৃথিবীর সবচেয়ে দামি গোলাবারুদ, দামি অস্ত্র কন্টিনিউয়াসলি, সেখানে কি হতে পারে, ওইরকম অস্ত্রের মহড়া একমাত্র ইউক্রেন এবং রাশিয়াতে এই মুহূর্তে হচ্ছে। আফগানিস্তানে হয়েছিল, যেখানে রাশিয়ান অস্ত্র এবং আমেরিকান অস্ত্র মুখোমুখি হয়েছিল। ঠিক এখানেও ঠিক একই অবস্থা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুটো মানে রাষ্ট্র আমেরিকা এবং রাশিয়া, তাদের সবচেয়ে সর্বাধুনিক মারণাস্ত্রগুলো এখন এখানে ব্যবহৃত হচ্ছে। তো
এই যুদ্ধের আভাস কিন্তু আবার আমাদের বাংলাদেশেও চলে এসেছে। এর কারণ হলো ভারত যে কাজটি করবে, পাকিস্তানও যে কাজটি করবে, সেটি হলো যখন এই যুদ্ধটা জলে এবং স্থলে অনিবার্য হয়ে পড়বে, তখন এই যুদ্ধটা কেবলই মাত্র ভারত তার ওয়েস্টার্ন ফ্রন্টে, পশ্চিমাঞ্চলে রাখবে না। এটাকে ওই যে সিমলা চুক্তি বাতিল করেছে, এবং ওই সিমলা চুক্তির মধ্যে কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে এখানে যে পাকিস্তান সৈন্যরা ধরা পড়েছিল, যারা ভারতে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওই সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়েছিল। এখন সেই চুক্তিটি, অর্থাৎ 1971 সনে যে আত্মসমর্পণের যে দলিলটা হয়েছিল বাংলাদেশে, সেটি হলো ভারতীয় বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর, এবং ওই আত্মসমর্পণের দলিলের প্রেক্ষিতে পাকিস্তানি 93,000 সৈন্যদেরকে তারা বন্দি করে নিয়ে গিয়েছিল এবং সিমলা চুক্তির মাধ্যমে সেদেরকে ফেরত দেওয়া হয়েছিল। এখন সেই চুক্তি যদি তারা রহিত করে দেয়, তাহলে পাকিস্তান সংগত কারণে বলতে পারে যে তাহলে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, সে রাষ্ট্রটি আমাদের এখন। আবার ভারত বলতে পারে যে আমরা চুক্তি বাতিল করেছি, কাজেই আমরা এই অংশটা আমাদের অধিকৃত, আমরাই তো অধিকার করেছিলাম, কাজেই আমাদের অধিকৃত ভূমি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম, এখন আমরা দিলাম না, তোমাদের কবল থেকে বাঁচানোর জন্য আমরা আবার সেটা দখল করে নিলাম। এবং এই কাজ তারা যে করতে পারে, বা এরকম একটা সম্ভাবনা যে তৈরি হতে পারে, তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিলিগুড়ি করিডর, যেটাকে চিকেন নেক বলা হয়, উত্তরবঙ্গের চিকেন নেক, সেখানে তারা ব্যাপক অস্ত্র, গোলাবারুদ এবং বিমান বাহিনীর যে মারণাস্ত্রগুলো রয়েছে, তারা সেগুলো সেখানে সমাবেশ করেছে। ফলে কাজেই যদি পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ হয়, সে যুদ্ধ বাংলাদেশেও আঁচ ফেলবে এবং বাংলাদেশকে এই যুদ্ধে পাকিস্তানও জড়িয়ে ফেলবে, ভারতও জড়িয়ে ফেলবে। আর ওদিকে আমাদের তো রোহিঙ্গাদের সমস্যা আছেই।